নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতো। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 16তম ক্লাস, যেটি 14ই অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। নিম্নলিখিতগুলি থেকে কোনটি এসএইচজি এর সমবায় উন্নয়ন ফাউন্ডেশনের মডেলের প্রাথমিক বৈশিষ্ট্য? এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপ এটি একটি স্বনির্ভর গোষ্ঠী। তো এই সমবায় গোষ্ঠীর প্রাথমিক বৈশিষ্ট্য কী? তো প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে এতে দারিদ্র এবং অদারিদ্র উভয় সদস্যই অন্তর্ভুক্ত থাকতে পারবেন। ঠিক আছে, তো এসএইচজি এর প্রাথমিক মডেল হচ্ছে এতে দারিদ্র এবং অদারিদ্র উভয় সদস্যই কিন্তু অন্তর্ভুক্ত থাকতে পারবেন। দেখো, স্বনির্ভর গোষ্ঠী বা এসএইচজি সাধারণত সঞ্চয় এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উপর জোর দেয়, যা সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করে। তোমাদের প্রশ্ন আছে এসএইচজি এর সম্পূর্ণ রূপ কী? তো এসএইচজির সম্পূর্ণ নাম সেলফ হেল্প গ্রুপ। কর্ণাটকের জৈন বস্তি মন্দিরের গর্ভগৃহের উপরে একটি ড্যাশ তলা বিশিষ্ট নিরন্ধর বিমান রয়েছে, যার মধ্যে একটি বর্গাকার গ্রীবা এবং শিখারা রয়েছে। তো এখানে কয় তলা বিশিষ্ট নিরন্ধর বিমান রয়েছে? সঠিক উত্তর হবে 5। সঠিক উত্তর হবে 5। ঠিক আছে, চল নেক্সট। যে অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ পরিলক্ষিত হয় না তাকে ড্যাশ অঞ্চল বলা হয়। তো এই সমস্ত অঞ্চলকে বলা হয় ছায়া অঞ্চল। অর্থাৎ কিছু অঞ্চলে এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ উভয় দুর্বল এবং অনুপস্থিত থাকে, যা ছায়া বলয় নামে পরিচিত। তো এই যেখানে ভূমিকম্প তরঙ্গ পরিলক্ষিত হয় না, অর্থাৎ এস তরঙ্গ এবং পি তরঙ্গ এখানে অনুপস্থিত বা দুর্বল, সেই জন্য এই অঞ্চলকে বলা হয় ছায়া অঞ্চল। প্রাচীন চিদম্বরম মন্দিরের ভাস্কর্য দ্বারা অনুপ্রাণিত নৃত্যধারা হলো ড্যাশ। তো এটি হচ্ছে ভারতনাট্যম। ঠিক আছে, তো প্রাচীন চিদম্বরম মন্দিরের ভাস্কর্য দ্বারা অনুপ্রাণিত নৃত্যধারাটি হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম একটি ক্লাসিক্যাল ড্যান্স, যা ভারতের তামিলনাড়ু রাজ্যে পরিবেশিত হয়। এছাড়াও শাস্ত্রীয় নৃত্য, কুচিপুড়ি, মণিপুরি এই সমস্ত নৃত্যই কিন্তু শাস্ত্রীয় নৃত্যের উদাহরণ। দেখো, ভারতের তামিলনাড়ুর চিদম্বরম মন্দিরটি তার ভাস্কর্যগুলিতে নটরাজ অর্থাৎ নৃত্যরত শিব এর ভঙ্গির চিত্রায়নের জন্য বিখ্যাত। তো এই নটরাজ কী বলে, চিদম্বরম মন্দিরের ভাস্কর্যগুলো নটরাজ ভঙ্গির চিত্রায়নের জন্য কিন্তু বিখ্যাত। আর নটরাজকে এখানে নটরাজ বলতে নৃত্যরত শিবকে বোঝানো হয়েছে। স্ট্রেট ফ্রম দ্য হার্ট কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী? তো তিনি হলেন কপিল দেব, যার নেতৃত্বে 1983 সালে ভারত প্রথমবারের মতন বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছিল। ঠিক আছে, 1983 সালে কপিল দেবের নেতৃত্বেই ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। কপিল দেব
তার অন্যান্য পুরস্কারগুলো হচ্ছে 1979-80 মরশুমে অর্জুন পুরস্কার, 1982 সালে পদ্মশ্রী পুরস্কার, 1991 সালে পদ্মভূষণ পুরস্কার, 2010 সালে আইসিসি ক্রিকেট হল অফ ফেম, 2013 সালে সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিত নৃত্যশিল্পীদের মধ্যে কে 2021 সালে লোকনৃত্যে তার অবদানের জন্য মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরস্কার জিতেছেন? তো 2021 সালে লোকনৃত্যের জন্য মানজাম্মা যোগাতি তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত থেকে ভুল বিবৃতি নির্বাচন করো। তো আমাদের 4টে বিবৃতি দেওয়া রয়েছে। এই 4টি বিবৃতির মধ্যে এখন আমাদের বের করতে হবে কোনটা ভুল বিবৃতি। দেখো, প্রথম বলেছে বাষ্পীভবন একটি পৃষ্ঠের ঘটনা, এটা ঠিক। বাষ্পীভবনের ফলে শীতল হয়, এটাও ঠিক রয়েছে। আর স্ফুটাঙ্ক তরলের পুরো অংশ ঘটে, এটাও ঠিক রয়েছে। আর যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে স্ফুটাঙ্ক এবং বাষ্পীভবন উভয় বাল্ক ঘটনা। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই বাল্ক ঘটনা কি? তো এই বাল্ক ঘটনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা শুধুমাত্র একটি পদার্থের পৃষ্ঠের পরিবর্তে তার সমগ্র আয়তনকে প্রভাবিত করে। দেখো, তরল যখন ফোটে তখন কিন্তু তার সমগ্র আয়তনকে কিন্তু প্রভাবিত করে, কিন্তু বাষ্পীভবন তো শুধু একটি পৃষ্ঠে ঘটে, সেই জন্য কিন্তু এই বিবৃতি কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, চল নেক্সট। 1974 সালে এম.এস. শুভলক্ষ্মী প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসেবে ড্যাশ বিজয়ী হন। তো 1974 সালে এম.এস. শুভলক্ষ্মী কোন পুরস্কারটি জিতেছিলেন? তো তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কার জিতেছিলেন। ঠিক আছে, র্যামন ম্যাগসেসে পুরস্কার 1974 সালে জিতেছিলেন। এছাড়াও এম.এস. শুভলক্ষ্মী প্রথম ভারতীয় মহিলা সঙ্গীত শিল্পী হিসাবে 1998 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, প্রথম মহিলা সঙ্গীত শিল্পী হিসাবে এম.এস. শুভলক্ষ্মী 1998 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর 1954 সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য সরকার রাজ্যের তাঁতিদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বনির্ভর নারী চালু করেছেন? তো স্বনির্ভর নারী এই প্রকল্পটি চালু করেছে আসাম রাজ্য সরকার। আসাম রাজ্য সরকার তাদের রাজ্যের তাঁতিদের স্বনির্ভর করার লক্ষ্যে স্বনির্ভর নারী চালু করেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটিতে শতাংশ অনুযায়ী শহুরে জনসংখ্যা সর্বাধিক রয়েছে? তো দেখো, শতাংশ অনুযায়ী কিন্তু গোয়ায় প্রায় 62.17% জনসংখ্যা শহর অঞ্চলে বাস করে, অর্থাৎ শতাংশ অনুযায়ী গোয়ায় শহরে জনসংখ্যা বেশি বাস করে, কিন্তু আমাদের এখানে অপশনে নেই। তো এখানে সঠিক উত্তর হবে মিজোরাম। ঠিক আছে, মিজোরাম শতাংশ অনুযায়ী এখানে শহরের জনসংখ্যা বেশি। মিজোরামে প্রায় 51% লোক শহরে বাস করে। আর সমগ্র ভারতে প্রায় 31.2% মানুষ শহরে বাস করে, এটাই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তেল এবং চর্বির আয়োডিনের মান নির্দেশ করে। তো তেল এবং চর্বির আয়োডিনের মান নির্দেশ করে অসম্পৃক্ততার মাত্রা। পরবর্তী প্রশ্ন, জনগণনায় মানুষের জনসংখ্যাকে ক্ষেত্রফল বা আয়তনের একটি
নিয়মিত একক দ্বারা ভাগ করলে তাকে বলা হয় কি? তো তাকে বলা হয় জনসংখ্যার ঘনত্ব। তো দেখো, ভারতের জনসংখ্যা প্রায় এখন 140 কোটি, ঠিক আছে। আর ভারতের আয়তন কত? 32,86,000, প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার, ঠিক আছে। তো এই টোটাল জনসংখ্যাকে যদি এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হয়, যেটা বেরোবে সেটা হচ্ছে জনঘনত্ব। আর বর্তমানে ভারতের জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। নভেম্বর 2023 সালে কে সশস্ত্র বাহিনী ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে পুনরায় নিযুক্ত হন? তো তিনি হলেন বিচারপতি রাজেন্দ্র মেনন। বিচারপতি রাজেন্দ্র মেনন তিনি 2027 সালের জুনে তার মেয়াদকাল শেষ হবে, ঠিক আছে। তো 2023 থেকে 2027 সাল পর্যন্ত বিচারপতি রাজেন্দ্র মেনন তিনি সশস্ত্র বাহিনীর ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে থাকবেন। সেলুকাস নিকেটর ড্যাশের সমসাময়িক ছিলেন। সো সেলুকাস নিকেটর তিনি কিন্তু চাণক্যের সমসাময়িক ছিলেন। চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য একই ব্যক্তি, ঠিক আছে। চাণক্য, বিষ্ণুগুপ্ত এবং কৌটিল্য একই ব্যক্তি। আর এই চাণক্য বা কৌটিল্যর রচনা হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র এই কৌটিল্যর একটি বইয়ের নাম। এই কৌটিল্য বা চাণক্যের সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। মেগাস্তিনিস ছিলেন সেলুকাস নিকেটরের দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, নেভিল স্টিভেন জোসেফ ডিসুজা কোন খেলার সঙ্গে যুক্ত? তো নেভিল স্টিভেন জোসেফ ডিসুজা তিনি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। দেখো, ফুটবল খেলায় প্রতিটি দলে 11 জন খেলোয়াড় থাকে, আর এখানে খেলা হয় 45-45, সাধারণত 90 মিনিটে খেলা হয়। ভারতে বর্ষার অগ্রগতি অনুসারে নিচের কোন শহরে প্রতি বছর 15ই জুনের পর বৃষ্টিপাত হয়? তো 15ই জুনের পর বৃষ্টিপাত হয় জয়পুরে, ঠিক আছে। জয়পুরে 15ই জুনের পর কিন্তু বৃষ্টিপাত হয়। ভারতে বর্ষার প্রথম বৃষ্টিপাত হয় স্থলভাগে কিন্তু কেরালায়। দিল্লির সুলতানদের মধ্যে কে দিল্লিতে বিভিন্ন পণ্যের জন্য 3টি ভিন্ন বাজার স্থাপন করেছিলেন? তো তিনি হলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি খলজি বংশের শাসক ছিলেন। নিচের কোন উৎসবের মধ্য দিয়ে 5 দিনব্যাপী দীপাবলি উৎসব শেষ হয়? তো সঠিক উত্তর ভাইদুজ, বা আমরা বাংলা যাকে বলি ভাইফোঁটা, ঠিক আছে। দীপাবলির 5 দিনের যে উৎসব সেটা এই ভাইদুজ বা ভাইফোঁটার মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে যায়। ভাকরা বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত? তো ভাকরানাঙ্গাল বাঁধটি শতুদ্রু বা সতলুজ নদীর উপর নির্মিত। তো সঠিক উত্তর হবে শতুদ্রু। আন্তর্জাতিক মান অনুযায়ী ক্রিকেট উইকেট স্টাম্পের উচ্চতা কত? তো আন্তর্জাতিক ক্রিকেটে যে উইকেটের স্টাম্প রয়েছে সেই স্টাম্পের উচ্চতা কত হবে? তো হবে 29 ইঞ্চি, ঠিক আছে। তো যে আন্তর্জাতিক ক্রিকেট অনুযায়ী স্টাম্পের উচ্চতা হবে 29 ইঞ্চি। ভারতীয় সংবিধানের 6 নং খণ্ডের বা পার্টের কোন অধ্যায়টি রাজ্য আইনসভাগুলির সাথে সম্পর্কিত? তো ভারতীয় সংবিধানে 6 নম্বর খণ্ডের অধ্যায় 3 অধ্যায় 3
রাজ্য আইনসভার সাথে সম্পর্কিত, ঠিক আছে, যা সংবিধানের 168 থেকে 212 ধারা পর্যন্ত অন্তর্ভুক্ত। ভারতীয় সংবিধানে বর্তমানে 25টি খণ্ড বা পার্ট রয়েছে, ঠিক আছে। বর্তমানে কয়টি খণ্ড রয়েছে? 25টি। তার মধ্যে 6 নম্বর খণ্ডটি এই রাজ্য আইনসভার সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত ভারতের নিচের কোন অঞ্চলে প্রচলিত ছিল না? তো চিরস্থায়ী বন্দোবস্ত যেটা বাংলা, বিহার, উড়িষ্যায় প্রচলিত ছিল, আর যেটা ছিল না সেটা হচ্ছে পাঞ্জাব প্রদেশে কিন্তু ছিল না। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে প্রবর্তিত হয়। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনী আইনের সাথে 11তম মৌলিক অধিকারটি যোগ করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে 86তম। 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 11তম মৌলিক অধিকারটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল। এই 11তম মৌলিক অধিকারটা কি? তো 11তম মৌলিক অধিকার হচ্ছে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত শিশুদের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, ঠিক আছে। 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুদের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদটি জনসংখ্যা গণনা বা আদমশুমারি নিয়ন্ত্রণ করে? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 246। অনুচ্ছেদ 246 এটি জনসংখ্যা গণনা বা আদমশুমারি নিয়ন্ত্রণ করে। দেখো, ভারতে 1948 সালের আদমশুমারি আইন অনুযায়ী আদমশুমারি পরিচালিত হয়। শেষ প্রশ্ন, ভারত ভাগের ফলে নিম্নলিখিত কোন দুটি দেশ গঠিত হয়েছিল? তো ভারত ভাগের ফলে ভারত এবং পাকিস্তান এই দুই দেশ গঠিত হয়েছিল, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।